শেয়ার কি দেখা যাচ্ছে? Yes sir. Yes sir, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি পলিমার শুরু করছি আজকে। তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম না যে কয়েক ধরনের মানে ম্যাটেরিয়ালস এর মধ্যে মেইন ভাগগুলো হচ্ছে পলিমার, মেটাল, সিরামিক, কম্পোজিট। তো চারটা টাইপ বলেছিলাম, একটি প্রপার্টিও বলেছিলাম অল্প অল্প। এগুলো ডিটেইল বলা হবে আর কি, ঠিক আছে? তোমাদের যেমন পলিমার আর কম্পোজিট এদের আমি বলবো, আর মেটাল, সিরামিক এদের সুদীপ্ত স্যার তোমাদেরকে পড়াবে। আমি আজকে পলিমার শুরু করছি। পলিমার মানে পলিমারের প্রপার্টি, পলিমারের স্ট্রাকচার কেমন হবে এগুলো একটু তোমাদেরকে বলবো। তোমাদের কি কোনো আইডিয়া আছে যে পলিমার কোনগুলা? পলিমার কোন ম্যাটেরিয়াল গুলা পলিমার, বা পলিমারের মধ্যে কি থাকে, কোনো কি আইডিয়া আছে? প্লাস্টিক, অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক প্লাস্টিক, সিনথেটিক পলিমার, এগুলো আছে। হ্যাঁ, প্লাস্টিক গুলাই পলিমার। পলিথিন। পলিমার তাহলে মেইনলি কি দিয়ে তৈরি? এটা কি কোনো আইডিয়া? ন্যাচারাল পলিমার, সিনথেটিক পলিমার, সেলুলোজ, এগুলো আর কি মেইনলি। একাধিক মনোমার আছে, সেগুলো আছে। তাহলে এগুলো মেইনলি কি দিয়ে তৈরি বলো দেখি? কার্বন, হাইড্রোজেন, এইসব। কার্বন হাইড্রোজেন বন্ডিং। কার্বন হাইড্রোজেন। তাহলে যে ম্যাটেরিয়ালের মধ্যে কার্বন হাইড্রোজেন থাকবে সেটাকেই বলতে পারো পলিমার। বুঝতে পারছো তো? তোমরা তো মনে হয় হাইড্রোকার্বন একটা পড়াশোনা কলেজে, আইডিয়া আছে তোমার? ইয়েস স্যার, আইডিয়া আছে। হাইড্রোকার্বন গুলো এটা কি অনেক বড়, অনেক লম্বা, অনেক ছোট? এগুলো অনেক বড় হয় স্যার। স্যার বড় হয়। ডাক্তাইল। হ্যাঁ, অনেক বড়। কত বড়? এটা কিরকম হতে পারে? 10টা 20টা এরকম, নাকি 10টা মলিকুল, নাকি 1000 মলিকুল? স্যার অনেক হাজার হতে পারে, হাজার হতে পারে। 1000 তাহলে এটা বলা যাবে না কত হাজার, ঠিক আছে? কত বড়? ছোট আছে, কিন্তু ছোট আছে বা জেনারেলি বড় আছে। তোমরা তো একটু যে অ্যামরফাস কি বলছিলাম, তোমরা তো ক্রিস্টাল তো বুঝো, তাই না? ক্রিস্টাল তো বুঝো। তো পলিমার কি ক্রিস্টাল নাকি নন ক্রিস্টাল বলো দেখি? নন ক্রিস্টাল। নন ক্রিস্টাল। পুরাটাই কি নন ক্রিস্টাল? পুরাটা নাকি ক্রিস্টালও কিছু আছে এটার মধ্যে? ক্রিস্টাল থাকতে পারে, নিজেদের মধ্যে ফর্ম করলে তো থাকতেই পারে। ঠিক আছে, হ্যাঁ। তার মানে কি, যেখানে তুমি কি বলছো হাইড্রোকার্বন, তাই তো? হাইড্রোকার্বনের চেইনটার মধ্যে কি থাকে? মেইনলি কার্বন কার্বন থাকে। ইয়েস স্যার। যেখানে কার্বন কার্বন থাকে সেখানে কি ক্রিস্টাল হওয়ার সম্ভাবনা কি আছে না? অবশ্যই আছে। তাহলে পলিমারের মধ্যে যদি বলতে হয় পলিমার কেমন, তাহলে তোমাকে বলতে হবে সেমি ক্রিস্টালাইন। মানে পলিমারের মধ্যে ক্রিস্টাল থাকে, নন ক্রিস্টাল থাকে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত কি বললাম? পলিমারটা হচ্ছে কি হাইড্রোকার্বন। যেখানে তুমি কার্বন হাইড্রোজেন দেখবা সেটাকে বলতে পারবা কি পলিমার। তোমাদের আশেপাশে কি পলিমার দেখতে পাচ্ছ? তোমরা যেখানে বসে আছো সেখানে কি পলিমার আছে? নাইলন, টেফলন, এগুলা তো দূরের কথা। তোমরা আশেপাশে কি দেখতেছো? টেবিলের উপর পড়ে আছি, তাও পলিমার। টেবিল পলিমার, চেয়ার পলিমার, সেলুলোজ দিয়ে বানানো কাগজ। স্যার আমরা নিজেরাও পলিমার স্যার। আমরা পলিমার, একদিক দিয়ে পলিমার, কিন্তু আমাদের আশেপাশে যেগুলো টেবিল, চেয়ার সবই কিন্তু পলিমার। তাহলে তোমরা কি জানি বলো না একটু আগে যে পলিমার আসলে কি ন্যাচারালও পাওয়া যায়, পলিমার আবার সিনথেটিক মানে বানানো। ইয়েস স্যার, আর্টিফিশিয়াল। হ্যাঁ, তো যেগুলো ন্যাচারালে পাওয়া যায় সেগুলোর মধ্যে কোনগুলা? বড় কাঠ, উডটা তো কি ন্যাচারাল? তারপরে রাবার ইয়েস স্যার, ল্যাটেক্স রাবার। কটন, এটা কি কটনটা কি? তুলা। তাহলে এরা কিন্তু পলিমার। আচ্ছা, কিছু কিছু পলিমার প্ল্যান্ট থেকে পাওয়া যায়, কিছু কিছু পলিমার কি আবার কি অ্যানিমাল থেকে কিন্তু পাওয়া যায়। অ্যানিমাল পলিমারের নাম জানো? অ্যানিমাল থেকে আসে, প্রাণীর থেকে আসে, এরকম পলিমারের নাম জানা আছে? কি বলা দেখি কেউ? গ্লাইকোজেন বা চর্বি আছে। তারপরে তোমরা কি সিল্কের নাম শুনছো? সিল্ক? ইয়েস স্যার। কি সিল্কটা একটা পোকা আছে স্যার, ওইটা থেকে। পোকা থেকে আসে। তাহলে এটা কি অ্যানিমাল থেকে? তাহলে অ্যানিমাল থেকেও কিন্তু ন্যাচারাল পলিমার আসে, বা প্ল্যান্ট থেকেও আসে। আচ্ছা, আমরা কিছু কিছু পলিমার কিন্তু আমরা এখন বানাই, তাই না? বানাই, যেগুলো নেচার থেকে আসে না, যেমন কি পলিপ্রোপিলিন, পলিইথিলিন, সো এগুলো কি আমরা বানাই এখন। আচ্ছা, কিছু কিছু পলিমার আছে কি ন্যাচারালও পাওয়া যায়, আমরা বানাই। এটা কি তোমরা বলতে পারবে একটা উদাহরণ? ন্যাচারালও পাওয়া যায়, আবার আমরা বানাতেও পারি, বলো দেখি। কে বলতে পারো কিনা? নাইট্রাল গ্লাস। নাইট্রাল গ্লাস কি ন্যাচারালে পাওয়া যায়? একটা পলিমার আছে যেটা কি নেচার থেকেও আসে, আবার আমরা এখন বানানোর সময় এখন নেচার একসঙ্গে শেষ হয়ে যাবে, আমরা এখন বানাতেও পারি আর কি। সিনথেটিকও হয়, সেম ন্যাচারালও হয়, দুটোই হয়। স্যার রাবার। হ্যাঁ, রাবার ঠিকই বলছেন। রাবার গাছ থেকেও আসে, আবার আমরা কিন্তু রাবার এখন সিনথেটিকলি বানাতেও পারি আর কি। তাহলে পলিমারের সোর্স কি ন্যাচারাল হতে পারে, আবার আমরা এখন আবার বানিয়েও নিতে পারি। দুই রকম সোর্স কিন্তু পলিমারের হতে পারে। আচ্ছা, এখন কি বললাম? তাহলে পলিমার কি যেখানে তোমার হাইড্রোকার্বন আছে। আচ্ছা, আমি আজকে কি কথা বলি, আমি আজকে স্লাইড বানানো হয় এই বই থেকে কিন্তু আমি পড়াচ্ছি, ক্যালিস্টারের বই থেকে পড়াচ্ছি, চ্যাপ্টার 14। একটু মার্ক করে রাখো সবাই, চ্যাপ্টার 14 থেকে পড়াচ্ছি আমি, ক্যালিস্টারের বই। তাহলে পলিমারটা কি হাইড্রোকার্বন, যেখানে কার্বন হাইড্রোজেন দেখবা সেখানেই তোমরা বলতে পারো কি যে এটা একটা পলিমার।
এখন কার্বন কার্বন যে চেইন সেখানে কি সিঙ্গেল বন্ড হতে পারে, ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, যেটা তোমার জানা আছে মনে হয়। Yes, sir. যেটা সিঙ্গেল বন্ড সেখানে সবচেয়ে কমনটা কি মিথেন, CH4। এটাকে তার অনেক কিছু আছে। আচ্ছা দেখো ডাবল বন্ডও আছে, ডাবল বন্ড থাকলে সবচেয়ে সহজটা কি C2H4, এর নাম কি ইথিলিন। Yes, sir. আবার দেখো ট্রিপল বন্ডও আছে, যেমন এটা কি Acetylene. অ্যাসিটাইলিন। তাহলে এখন তাহলে পলিমারে হাইড্রোকার্বনের মধ্যে কি ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড থাকে। তোমরা কি এই টার্মগুলো কি শুনছো কিনা, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, এটা কি Yes, শুনছো? sir. Yes, sir. কোনটা স্যাচুরেটেড কোনটা আনস্যাচুরেটেড? So CH4 saturated. যতগুলোর মধ্যে যেটা ডাবল বন্ড থাকবে তারা স্যাচুরেটেড। একের বেশি বন্ড থাকলে আনস্যাচুরেটেড। হ্যাঁ, তার মানে আনস্যাচুরেটেড কেন, সেই বন্ডগুলো ভেঙে সেগুলো আবার নতুন বন্ড করতে পারবে, যেটা আনস্যাচুরেটেড। Yes, sir. আর যেখানে বন্ড ভাঙার কোনো সুযোগ নাই, সবগুলো সিঙ্গেল বন্ড, সেগুলো হচ্ছে স্যাচুরেটেড। তাহলে আর এই যে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এর মধ্যে একটা হচ্ছে কি আনস্যাচুরেটেড, শুধু প্রথমটা মিথেন। পরে যেগুলো বলা হলো যে C2H4, এটা C2H2, এগুলো সম্পূর্ণ কি আনস্যাচুরেটেড। আচ্ছা এখন আবার দেখো যেগুলো সিঙ্গেল বন্ড আছে, যেমন যে মিথেন, ইথেন, প্রোপেন, এগুলাকে বলে প্যারাফিন ফ্যামিলি। ঠিক আছে, যেখানে শুধুমাত্র সিঙ্গেল কার্বন সিঙ্গেল বন্ড থাকে সেগুলোকে একটা ফ্যামিলির মধ্যে ফেলছে, একটা গ্রুপের মধ্যে ফেলছে, এটাকে বলে প্যারাফিন ফ্যামিলি। প্যারাফিন ফ্যামিলি কিছু উদাহরণ দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে, 14.1 দেখে নিবেন, মুখস্থ করার জন্য না, জাস্ট প্যারাফিনের মধ্যে কি কি আছে, যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এসব প্যারাফিন কারণ এগুলো সবগুলোর মধ্যে কি কার্বন বন্ডগুলো সবগুলো সিঙ্গেল বন্ড। স্যার প্যারাফিন বলতে কি বোঝাচ্ছে যে রিঅ্যাকশন করে না বা কম করে? যেগুলো হচ্ছে তোমার এই যে কার্বন সিঙ্গেল বন্ড থাকে, খুব সিম্পল, যেগুলো রিঅ্যাকশন করবে না, অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে, সেগুলো হচ্ছে প্যারাফিন। আচ্ছা আরেকটা নাম আছে আইসোমারিজম, বহুরূপতা, এটা কি নাম শুনছো? Yes, sir. বহুরূপতা ইংলিশ হচ্ছে আইসোমারিজম। এটা কি দেখো হ্যাঁ বলো। স্যার বহুরূপতা কি অ্যালোট্রপিজম না? অ্যালোট্রপিও আছে, কিন্তু এখানে পলিমারের ক্ষেত্রে ঠিক আইসোমারিজম বা আইসোমার বলে আর কি। যেমন ধরো যে আইসোমারিজম মানে সমানতা শুনছিলাম আমরা। সমাধান আমি বাংলাটা আমি জানি না, ঠিক আছে হতে পারে, তাহলে ইংলিশ স্যার সমানতা স্যার। আচ্ছা হতে পারে, আমি তো বাংলা তো বলতেছি না যে বাংলা ভুলে গেছি, মনে নাই। সেখানে এটা আইসোমার কাকে বলছে, যে পলিমার যেহেতু অনেক লম্বা, এটা কম্পোজিশন কি অনেক বেশি, মানে কি অনেকগুলা অ্যাটম মিলে হয়। এখন কি কম্পোজিশন যদি একই থাকে, কোন পলিমার আছে কি কম্পোজিশন একই, মানে ওভারঅল কম্পোজিশন একই কিন্তু স্ট্রাকচার ভিন্ন, সেগুলোকে বলছে আইসোমারিজম, মানে আইসোমার। আর এই জিনিসটাকে বলে আইসোমারিজম, তোমরা বাংলায় পড়ে আসছি আর কি। যেমন একটা উদাহরণ দেখো এখানে দেওয়া আছে, যে একটা হচ্ছে বিউটেন একটা উদাহরণ, বিউটেন এরকমও থাকে এরকমও থাকে, মানে আইসোবিউটেন হিসেবে থাকে, নরমাল বিউটেন হিসেবে থাকে, তার মানে কি তার কম্পোজিশন ওভারঅল কম্পোজিশন একই কিন্তু স্ট্রাকচার ভিন্ন, এটাকে বলছে আইসোমারিজম। আর যারা এরকম শো করে আইসোমারিজম শো করে তাদেরকে বলে আইসোমার। ইংলিশ টার্মগুলো একটু সেই তো, বাংলা টার্মকে বলবেন, ইংলিশগুলো জানতে হবে আর কি। আচ্ছা পলিমার মলিকুল একটু আগে যে বললাম যে অনেক বড় হয়, যেহেতু অনেক বড় হবে মলিকুলগুলোকে বলে ম্যাক্রো মলিকুল, যেহেতু অনেক বড় মলিকুল হয়। অন্যান্য মেটাল সিরামিক থেকে পলিমারের মলিকুলগুলো বড় হয়, অনেক বড় হয়, এই জন্য পলিমারের মলিকুলগুলোকে বলা হচ্ছে ম্যাক্রো মলিকুল। যে তোমরা কি ম্যাক্রো মলিকুল তো নতুন শুনলা আজকে, এই রিপিট ইউনিট, মনোমার, এই টার্মগুলো কি শুনছো? জি স্যার, একটা সিঙ্গেল প্যাটার্ন স্যার মনোমার, আর এটা রিপিট করতে থাকে। মানে রিপিট হতে সেটাকে মনোমার বলে না। মনোমার হচ্ছে যেখান থেকে পলিমার তৈরি করতে হবে, যেসব ইউনিট থেকে পলিমার তৈরি হয় সেগুলোকে বলে মনোমার। জি স্যার। কিন্তু যখন তোমার যে মলিকুল তৈরি হবে রিপিট ইউনিট, মানে হচ্ছে যে ইউনিটগুলো দিয়ে আস্তে আস্তে লম্বা লম্বা জড়ো হয়ে পলিমার তৈরি হয়, সেটাকে বলে রিপিট ইউনিট। আর যেগুলো থেকে পলিমারাইজেশন হয়, আচ্ছা পলিমার তৈরি টেকনিকটাকে বলে পলিমারাইজেশন। হ্যাঁ, তো যেই অংশগুলোর থেকে পলিমার তৈরি হয় সেই অংশগুলোকে বলে মনোমার। আর রিপিট ইউনিট হচ্ছে কি, যে ধরো তোমার যে অংশগুলো আস্তে একটা প্রাকৃতিক জড়ো হবে কয়েকটা রিপিট ইউনিট মিলে হয়তো একটা মলিকুল হবে, তারপর অনেকগুলো মলিকুল মিলে পলিমার হবে। স্যার মনোমার কিছু রিঅ্যাকশনের আগে আমরা বুঝতে পারবো যে এটা এই দুটো রিঅ্যাক্ট করে মনোমার হয়েছে? এখন হ্যাঁ, তুমি যখন রিঅ্যাকশন করবা, পলিমার তৈরি করবা, তখন তো তোমাকে কোনটা মনোমার এটা জানতেই হবে। আচ্ছা, মানে পলিমার দেখে বোঝার উপায় নাই যে এটা মনোমার কি? পলিমার দেখে পরে হয়তো কোন সময় বোঝা যেতে পারে, কোন সময় না যেতে পারে। যদি মনোমারগুলো জাস্ট একটা পর একটা অ্যাড হয়ে যায় তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আর যদি এমন হয় যে রিঅ্যাকশন হয়ে যায় তখন তো আর বোঝা যাবে না। আচ্ছা। যে টার্মটা হচ্ছে যে ইউনিটগুলো নিয়ে পলিমার তৈরি হচ্ছে, পলিমার যখন সিনথেসিস হচ্ছে সেটাকে বলে মনোমার। এখন মনোমারগুলো কিন্তু একই রকম হতে পারে, মনোমারগুলো আবার ভিন্ন ভিন্ন হতে পারে। স্যার মনোমার আর রিপিটিং ইউনিট কি সেম? কোন কোন ক্ষেত্রে সেম, কোন কোন ক্ষেত্রে সেম না। আচ্ছা এবার দেখো, তোমরা তো হাইড্রোকার্বন পড়ে আসছো, হাইড্রোকার্বন যদিও পলিমার, মানে পলিমারটা অবশ্যই হাইড্রোকার্বন,
অনেকগুলো হাইড্রোকার্বনের উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে 14.2, যদি এটা কিন্তু মুখস্থ করবা না, কিন্তু জাস্ট দেখে নিবা আর কি। যেমন অ্যালকোহল গ্রুপের ROH, ইথার RO, এরকম এগুলো তোমার মানে জানো আর কি, অ্যাসিড, অ্যালডিহাইড, এগুলো মানে জানা আছে, জাস্ট দেখে নিবা আর কি বই থেকে। তাহলে পলিমার মলিকুলটা কি অনেক লম্বা মলিকুল হবে, যেটা এটাকে বলতেছে ম্যাক্রোমলিকুল। আর যে মানের কথা বললাম যে অনেকগুলো মান মিলে তো পলিমার হবে, এখন মনোমার গুলো একই রকম একই টাইপের হতে পারে, মনোমার গুলা ভিন্ন ভিন্ন হতে পারে, এটা একটু পরে বলবো আর কি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কেমিস্ট্রি অফ পলিমার মলিকুল। তো পলিমারটা কি বললাম, মেইনলি হাইড্রোকার্বন। দেখো এখানে একটা ইয়ে দেখাচ্ছে, একটা ইউনিট দেখাচ্ছে ইথিলিন, C2H2, C2H4। নরমাল টেম্পারেচার প্রেসারে এটা কিন্তু গ্যাস। এই যে ইথিলিন যেটা এমনি নরমাল, তুমি নরমাল টেম্পারেচারে যদি গ্যাস টেম্পারেচার প্রেসারে নিয়ে আসো তাহলে এটা কিন্তু গ্যাস, কিন্তু যখন এটা কি করবে একসাথে হয়ে পলিমার তৈরি করবে তখন কি হয়ে যাবে বলতে পারবা কি? ইথিলিন দিয়ে কি হয়, অনেকগুলো ইথিলিন মিলে কি হবে? পলিইথিলিন 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 পলিথিলিনটা কি গ্যাস? না না স্যার, স্যার, সলিড না, সলিড স্যার, সলিড hydrogen। সলিড। হ্যাঁ, তাহলে দেখো যে একটা যেটা মাঠটা হচ্ছে কি গ্যাস, কিন্তু যখন এটা রিঅ্যাকশন করে ফেলবে তখন তারা কি হয়ে যাবে, সলিড তৈরি হয়, সলিড হয়ে যাবে। ইয়েস স্যার। মানে এটা বোঝাতে যাচ্ছে যে মার্কগুলো যদিও অনেক সময় মার্কগুলো গ্যাস হতে পারে, কিন্তু যখন এটা তৈরি পলিমার তৈরি হয়ে যাবে এটা কিন্তু আবার কি সলিড হয়ে যাবে, মানে তাদের ফেজ চেঞ্জ করার সম্ভাবনা আছে আর কি। কিভাবে পলিমারাইজেশন হয় এটা কি তোমাদের জানা আছে? পলিমার কিভাবে তৈরি হয় এটা কি পড়ে আসছো? স্যার স্যার কয়েকটা তাপ স্যার দিয়ে রিঅ্যাকশন দেয়া ছিল, যেমন স্যার আচ্ছা, পিভিসি, টেফলন এগুলো ছিল। আচ্ছা, যেমন এখন একটু দেখো যে এখানে ইথিলিন, একটা ইথিলিন তো এটা ছোট একটা মার্ক, অনেকগুলো ইথিলিন মিলে পলিথিলিন হবে। তো এখানে একটা ডাবল ডাবল বন্ড আছে, তাহলে বন্ডটাকে রিঅ্যাকশন হতে গেলে কি বন্ডটাকে অবশ্যই ভাঙতে হবে। বন্ডটা কিভাবে ভাঙবে দেখো, প্রথমে কিভাবে ইনিশিয়েটর নিতে হবে, এটা তো মার, অনেকগুলো মার মিলিয়ে পলিমার হবে, ঠিক আছে, কিন্তু ডাবল বন্ড তো ভাঙতে হবে কার্বন কার্বন। ভাঙার জন্য কি করে, প্রথমে একটা ইনিশিয়েটর বা ক্যাটালিস্ট নিয়ে আসে, এটাকে এখানে বলছে আর্ট দিয়ে। ক্যাটালিস্ট যখন রিঅ্যাকশন করবে সে কি করবে, ডাবল ডাবল বন্ডটাকে ভেঙে ফেলবে। দেখো এখান থেকে এই রিঅ্যাকশনটা একটু দেখো, আটটা কি হলো, আটটা যোগ হয়ে গেল এই ইথিলিনের সাথে, আর কি ডাবল বন্ডটা ভেঙে গেল, ভেঙে গেলে কি হলো, একটা কি হয়ে গেল, এর একটা হাত খালি হয়ে গেল না কার্বনের এই পাশে। ইয়েস স্যার। এখন কি হবে, এখানে আবার অনেকগুলো এরকম আসতে থাকবে, অনেকগুলো কিন্তু এরকম ইথিলিন আসতে থাকবে, আস্তে আস্তে এক সময় যখন ইথিলিন শেষ হয়ে যাবে তখন কি হবে, পলিইথিলিন তৈরি হয়ে যাবে। আবার রিঅ্যাকশনটা তাহলে একভাবে কি শেষ হবে, যখন মারগুলো এই অনেকগুলো এরকম এই ইথিলিন পাশাপাশি ডান দিকে আসতে থাকবে। এটা হতে পারে যখন এই ইথিলিন শেষ হয়ে গেল পলিমার তৈরি হয়ে গেল। আবার কি হতে পারে, তুমি মনে করো তোমার ইথিলিন শেষ হয়নি, তুমি পলিমারাইজেশন শেষ করতে যখন কি করবে, আরেকটা আর নিয়ে আসবে, একটা আর নিয়ে আসলে কি হবে, আরেক সাইডে গিয়ে আটটা লেগে যাবে, তারপরে কি পলিমারটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেটা বলতে যাচ্ছি যে এখন দেখো যে কোনো মার কি হবে, হয়তো বা নরমাল টেম্পারেচারে গ্যাস থাকতে পারে, কিন্তু যখন রিঅ্যাকশন করবে এরা কিন্তু সলিড হয়ে যাবে। স্যার ইনিশিয়েটর যে এসে মানে অ্যাড করে, যে এখানে অ্যাড করে। ইনিশিয়েটরটা হচ্ছে জাস্ট রিঅ্যাকশনটাকে শুরু করার জন্য একটা ইনিশিয়েটর অ্যাড করা হচ্ছে। সে জাস্ট কি প্রথমে এইটাকে ভেঙে দিল, ডাবল বন্ডটাকে ভেঙে দিলে কি একটা হাত ফ্রি হয়ে গেল। জি স্যার। এরপর যেহেতু হাত ফ্রি হয়ে গেল, সেখানে কি আবার আরেকটা ইথিলিন আসলো, আবার একটা ইথিলিন আসলো, অনেক ইথিলিন আসতে পলিমার তৈরি হয়ে যাবে। স্যার এই যে এই পলিমার লেন্থের লিমিটটা কিসের উপর ডিপেন্ড করে, কত লম্বা হবে? কত লম্বা হবে, এই যে বললাম যখন তোমার পলিমার তুমি রিঅ্যাকশন করছো পলিমার মার শেষ হয়ে যাবে হতে পারে, বা যদি এমন তুমি ইচ্ছা করে, তুমি তোমার কোনো মার আছে তুমি ইচ্ছা করে বন্ধ করতে চাও, আর লম্বা করতে চাও, তোমার উপর ডিপেন্ড করবে, ইচ্ছা লম্বা করতে চাও তখন তুমি কি করবে, একটা আর নিয়ে আসবে অন্যদিকে, আর নিয়ে আসলে সে কি হয়ে যাবে, আর এদিকে হাতটা ক্লোজ করে দিবে। আচ্ছা আচ্ছা। মানে তোমার ইচ্ছার উপর, যে বানাবে তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে তুমি কতগুলো তুমি মার ইউজ করতে চাও। আচ্ছা ইয়েস স্যার। এখন এরপরে দেখো যে অনেকগুলো তোমাদের এই মার্কগুলো কয়েকটা মারের উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, যেমন যে PTFE হতে পারে একটা মার, ঠিক আছে, তারপরে ভিনাইল অ্যালকোহল এরকম একটা মার হতে পারে, অনেকগুলো মারের উদাহরণ দিচ্ছে বইয়ে আর কি। এই মারগুলো যুক্ত অনেকগুলো মার, যেমন এখানে বলছে n সংখ্যক মার যুক্ত হয়ে কি হবে, একটা পলিমার তৈরি হয়ে যাবে। মার কয়টা মার তৈরি হবে এটা কিন্তু বলা যাবে না, অনেক কম হতে পারে, 8-10 হয়, অনেক সময় কিন্তু লাখ লাখ হতে পারে। আচ্ছা, এই স্ট্রাকচারটা একটু দেখো, এখানে এটা কিসের স্ট্রাকচার বলতে পারবা? অ্যালকেনের স্ট্রাকচার। হ্যাঁ, কার্বন কার্বন, কিন্তু এখানে কি নরমাল যখন আমরা আঁকি তখন আমরা কিভাবে আঁকি, এরকম লিখি না লেখার সময়? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখান থেকে মনে হচ্ছে কি কার্বন কার্বন যে অ্যাঙ্গেলটা কত মনে হচ্ছে, 180। ইয়েস স্যার। আসলে কিন্তু 180 না, আসলে কিন্তু এরকম থাকে, বুঝতে পারছো? অরিজিনালি যদি 120 ডিগ্রি। চিন্তা করতে তাও এখানে দেখে আসলে আমরা যেটা লেখার সময় লিখি দেখে মানে কি 180 ডিগ্রি, আসলে কিন্তু 180 ডিগ্রি না, আসলে হচ্ছে এর মধ্যে একটা অ্যাঙ্গেল হচ্ছে 108 ডিগ্রি, কিন্তু জাস্ট জেনে নাও আর কি, যে কার্বন কার্বন দেখে মনে হয় কি আসলে এদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, আসলে কিন্তু 180 ডিগ্রি আসলে এইভাবে সজ্জিত থাকে। তাহলে একটা কার্বন থেকে আরেকটা কার্বনের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে, অ্যাঙ্গেল হচ্ছে 108 ডিগ্রি, এইটুকু যদি ধরা হয় তাহলে 108 ডিগ্রি।
তোমাদের কি কোনো আইডিয়া আছে যে কার্বন কার্বন যে ডিসটেন্স এটা কত হতে পারে? একটা কার্বন থেকে একটা কার্বনের অ্যাটমের ডিসটেন্স কি জানা আছে? 0.54 ন্যানোমিটার। আচ্ছা এখানে এক্স্যাক্টলি দেখো দেওয়া আছে 0.54, এটা হচ্ছে 0.154 ন্যানোমিটার। জি স্যার, ওয়ানটা ভুলে গেছে মনে হয় আর কি। এটা যে কার্বন কার্বন ডিসটেন্স, কার্বন কার্বন অ্যাটমের ডিসটেন্স হচ্ছে 154 ন্যানোমিটার। জি স্যার 154। আর অ্যাঙ্গেলটা জেনে রাখো, অ্যাঙ্গেলটা হচ্ছে 108 ডিগ্রি। আচ্ছা একটু আগে বললাম না যে অনেকগুলো মার মিলে তো পলিমার তৈরি হবে। যদি মারগুলো সবগুলা মার যদি মনোমার সবগুলো যে একই রকম হয় সেটাকে বলবে হোমোপলিমার, আর যদি মারগুলো যদি একরকম না হয় সেটাকে বলবে কোপলিমার। বুঝতে পারছো আমি কি বলবো? অনেকগুলো মার মিলে তো পলিমার হবে, সবগুলা মারি যদি একই রকম হয় সেই পলিমারটাকে বলবে হোমোপলিমার। আর যদি মারগুলো যদি এক দুই ধরনের মার থেকে যায় তাহলে সেটাকে বলতে হবে কোপলিমার। এই টার্মগুলো মনে হয় তোমাদের একটু জানতে, আজকে একটু জাস্ট শুনে নাও। হোমোপলিমার কোনগুলো? যেখানে সবগুলো মার একই, আর যদি সবগুলো মার বা যদি অ্যাটলিস্ট একটা মারও অন্য ধরনের হয়ে যায় পলিমারের মধ্যে সেটাকে বলতে হবে কোপলিমার। চারটা টার্ম এখানে তোমাদেরকে বলতে যাচ্ছি, এটা হচ্ছে ফাংশনালিটি। ফাংশনালিটি কি জিনিস দেখো, ছবি একটু দেখাই। মনে করো এখানে ফেনল ফর্মালডিহাইড, হ্যাঁ এটা অবশ্যই একটা বেনজিন। তার দেখো এখানে কয়টা কার্বন এর সাথে, একদিকে তো হাইড্রোক্সিল আয়ন চলে গেছে, অন্যদিকে দেখো তিনটা কার্বনের হাত, তাই না? তিনটা হাত। এখানে যে কোনো একটা মার যে কয়টা বন্ড তৈরি করতে পারবে সেটা হচ্ছে তার ফাংশনালিটি। বুঝতে পারছি? যে কোনো মার মানে কি, যে মারগুলোতে পলিমার তৈরি হবে, যে কোনো মার কয়টা বন্ড তৈরি করতে পারে যে কোনো মার, সেটা হচ্ছে তার ফাংশনালিটি। এখানে এই যে ফেনল ফর্মালডিহাইড এটা কয়টা বন্ড তৈরি করছে কি বলতে পারবা? তিনটা করছে। তিনটা করছে, তাহলে এটার ফাংশনালিটি ট্রাই ফাংশনালিটি। যদি কেউ এমন হতো দুইটা বন্ড তৈরি করতো তাহলে সে কি হতো? বাই ফাংশনালিটি। কেউ যদি একটা বন্ড তৈরি করতো তাহলে সে হতো কি? সেটা মানে বলে মনো ফাংশনাল। মনো। আর এরপরে যদি আরো তিনের বেশি হতো তাহলে মাল্টি। তাহলে এটা হচ্ছে ফাংশনালিটি। তাহলে এই তিনটা টার্ম কি ক্লিয়ার হচ্ছে? হোমোপলিমার, কোপলিমার, ফাংশনালিটি। यस স্যার। আচ্ছা এরপরে আসছে মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট কেমন হবে বলতে পারবা কেউ? পলিমারের এটা কি অনেক কম হবে? অনেক উচ্চ হবে, অনেক বেশি হবে। অনেক বেশি হবে, যেহেতু পলিমার চেইনটা অনেক লম্বা, কাজে পলিমারের মলিকুলার ওয়েট অবশ্যই অনেক বেশি হবে। কত বেশি হবে এটা আসলে বলা যাবে না, অনেক বেশি। আচ্ছা এখন তোমার তো এটা পলিমারটা কি একটা লম্বা চেইন, তাই না? চেইনের সব জায়গায় কি একই রকম কম্বিনেশন হবে? নো স্যার, সম্ভাবনা একটু কম, কারণ কি অনেক সম্ভাবনা কম হতে পারে যদি কেউ মেইনটেইন করতে পারে, কিন্তু আসলে সাধারণত হয় না। যার জন্য কি পলিমারের মলিকুলার ওয়েট তাহলে কি চেইন বরাবর সব জায়গায় তো একই না। এই জন্য কি করতে হবে? পলিমারের মলিকুলার ওয়েট বলতে হলে একটা পার্টিকুলার ফিগার বলা যায় না, একটা এভারেজ বলতে হবে। যদি পলিমার তোমাকে জিজ্ঞেস করে পলিমারের মলিকুলার ওয়েট কেমন, তখন তোমাকে বলতে হবে এভারেজ। এটাকে দেখো তিন ভাবে বলে। প্রথমটা বলছে নাম্বার, এখানে লেখা আছে বইয়ে, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট যেটা হচ্ছে MN বার। একটা হচ্ছে ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট সেটা হচ্ছে MW বার। তাহলে MN বার MW বার এই দুইটা কি নতুন টার্ম তোমাদের কাছে। প্রথম কথা হচ্ছে কি যে মলিকুলার ওয়েটটা পলিমারের মলিকুলার ওয়েট বলতে হলে অবশ্যই এভারেজ বলতে হবে, সিঙ্গেল ভ্যালু বলা যায় না, এভারেজ ভ্যালু বলতে হয়। মলিকুলার ওয়েটটাকে তিন ভাবে বলে পলিমারের। প্রথমটা হচ্ছে দেখো নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট, আরেকটা আছে ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট, হ্যাঁ, আরেকটা আছে বইয়ে একটু পরে দেখবা যে ডিগ্রি অফ পলিমারাইজেশন। এই তিন ভাবে যে কোনো একটা বললেই মলিকুলার ওয়েটটাকে ইন্ডিকেট করা হয় পলিমারের, কিন্তু সবগুলো ঠিক আসলে এভারেজ ভ্যালু। যেহেতু পলিমারের চেইন বরাবর সব জায়গায় মলিকুলার ওয়েট একটা, এই কারণে পলিমারের মলিকুলার ওয়েটটাকে অবশ্যই এভারেজ দিয়ে ইন্ডিকেট করতে হয়। তিন ওয়েট যে কোনো একটা বললেই হয়। একটা হচ্ছে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট, একটা বললাম কি ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট, একটা হচ্ছে ডিপি ডিগ্রি অফ পলিমারাইজেশন। এখন নাম্বারটা একটু দেখো, প্রথম হচ্ছে কি বলছে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েটটা কি? MN বার, ইন্ডিকেট করছে MN বার দিয়ে, সামেশন অফ xi mi। এটা কি কেউ বুঝতে পারছো জিনিসটা কি হতে পারে? মানে কিভাবে এটা বের করবে এই ইকুয়েশন থেকে, কেউ কোনো আইডিয়া করতে পারো কেউ? কিভাবে করতে পারে এটা? স্যার এক্সটা কি ইন্ডিকেট করছে স্যার? রিপিটিং ইউনিটের ভর যোগ করতে হবে। হ্যাঁ তাহলে এটা কি তোমাকে নাম্বার দিয়ে করবে? অবশ্যই তোমাকে নাম্বার দিয়ে করবে, হ্যাঁ, যেহেতু নাম্বার এভারেজ অবশ্যই নাম্বার দিয়ে, মানে কোনো একটা জিনিসের নাম্বার আসবে আর কি। তো কি নাম্বার আসবে? মলিকুলার ওয়েট বললাম যে পলিমারের মলিকুলার ওয়েট কি চেইন বরাবর সব জায়গায় এক না, কোন জায়গায় হতে পারে 5, কোন জায়গায় হতে পারে 10, এরকম হতে পারে, কোন জায়গায় হতে পারে 35, এরকম হতে পারে না?
ইয়েস স্যার। তো প্রথমে কি করতে হবে, তোমাকে পুরো চেইনটাকে মানে মলিকুলার ওয়েটের ওয়েট দিয়ে ভাগ করতে হবে। মনে করো যে 5, কোন একটা অংশের মলিকুলার ওয়েট 5, কোন একটা অংশের মলিকুলার ওয়েট 35, কোন জায়গায় মনে করো 20। তোমাকে কি করতে হবে, মনে করো টোটাল তো তুমি জানো যে মোট কয়টা মলিকুলার, কয় ধরনের মলিকুলার ওয়েট আছে, সংখ্যা তো তুমি জানা আছে, টোটাল 10টা হতে পারে, 10 রকমের হতে পারে। এখন যেই তার মধ্যে কি হবে, এমন হতে পারে যে 5টা, আমি কি বোঝাতে পারছি? মলিকুলার ওয়েট কিন্তু সব জায়গাতে এক না, এটা তো ক্লিয়ার সবার। ইয়েস স্যার। আর কোন জায়গায় হতে পারে 10, কোন জায়গায় 15। এখন তুমি তো জানো যে মনে করো 5-এর 10টা আছে, 10-এর 11টা আছে, এভাবে মোট কয়টা আছে জানা আছে মানে তোমাকে ডাটা দিয়ে দেওয়া হবে বা যারা সব জানা যাবে, সেখান থেকে বের করতে হবে কি যে 5-এর মধ্যে সংখ্যা মানে মনে করো যে মলিকুলার ওয়েট 5, সেরকম মনে করো 5টা আছে, সেরকম তুমি জানো যে 10 আছে 10টা, এইভাবে সবগুলারই জানা আছে। তাহলে 5 মলিকুলার ওয়েটে টোটাল নাম্বার তো তুমি জানা যাবে কয়টা আছে, সেখানে 5-এর মধ্যে কয়টা আছে এটা কি বের করা যাবে? আমি কি বোঝাতে পারছি? মনে করো 5-এর মনে করো যে 10টা আছে, 10-এর মনে করো 3টা আছে, 20-এর মনে করো 4টা আছে, সবগুলো যোগ করতে হবে, যোগে টোটাল সংখ্যা বের হয়ে আসবে। সেই সংখ্যা দিয়ে যদি তোমার 5 মলিকুলার ওয়েটের সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে কি একটা ভ্যালু বের হয়ে আসবে না, সংখ্যা রেশিও ভগ্নাংশ আসবে, ফ্র্যাকশন বের হয়ে, নাম্বার ফ্র্যাকশন বের হয়ে আসবে। তারপরে তো কি করতে হবে, তোমার ওই নাম্বার মানে 5-কে তখন ওই নাম্বার ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। স্যার আমি তাহলে একটু স্যার বলি, মানে হলো স্যার যে মনে করেন স্যার এই একটা পলিথিন মানে একটা পলিমারের মধ্যে 20টা মনোমার আছে, তো তার মধ্যে 5টা আছে হলো 5 গ্রাম, তাহলে 5/20 হবে। 5 গ্রাম না, মানে তার মলিকুলার ওয়েট 5টা 5, আছে, তাহলে তার মলিকুলার ওয়েট 5, এরকম করে 5টা আছে। জি স্যার। মনে করো পলিমার 10 মলিকুলার ওয়েটে 10টা আছে, তাহলে মোট কত আছে? 15টা আছে। জি স্যার। তাহলে 5-এ কি আছে? 5/15। ইয়েস স্যার। আর 10-এ আছে কি? 10/15। ইয়েস স্যার। তখন তুমি কি করবা, এই 5-কে ওই নাম্বার ফ্র্যাকশন দিয়ে গুণ করবা, 10-কে নাম্বার ফ্র্যাকশন দিয়ে গুণ করবা, 15-কে ওই নাম্বার ফ্র্যাকশন দিয়ে গুণ করবা। এইভাবে গুণটাকে যোগ করলে যদি সবগুলা গুণকে সামেশন করো, সেটাই হয়ে যাবে কি নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট। আবার একই রকম যদি ওয়েট এভারেজ বের করতে চাও, তাহলে তোমাকে তখন কি করতে হবে, তোমার যে মনে করো এখন তুমি আগেরটা করেছিলে নাম্বারের বেসিসে, এখন তোমাকে করতে হবে ওয়েটের বেসিসে। মনে করো তুমি টোটাল ওয়েট তো তুমি জানো, সেখান থেকে তুমি 5-এর জন্য কত ওয়েট আছে সেটাও জানা যাবে। সেরকম এখানে যেমন নাম্বার ফ্র্যাকশন বের করলা, এখানে কি করবা, ওয়েট ফ্র্যাকশন বের করবা। তারপরে ওই পার্টিকুলার একটাকে ওয়েট ফ্র্যাকশন দিয়ে গুণ করবা, গুণ করে সামেশন করলে বের হয়ে যাবে কি ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট। ঠিক আছে? তো তোমাদের বইয়ে দেখো উদাহরণ একটা অঙ্ক করে দেওয়া আছে, তোমরা পরে দেখলে বুঝতে পারবা। যে মলিকুলার ওয়েটের রেঞ্জ দেওয়া আছে, মিন দেওয়া আছে। মানে আমি বললাম না 5-10, সেখানে কি 5-10 না, সেটা তো এক্সাক্ট ভ্যালু, দ্যাটস কি 7500, 12500 এরকম। আর নাম্বার ফ্র্যাকশনটা কিন্তু দেওয়া আছে প্রত্যেকটার জন্য। কি করেছে তাহলে কি ওয়েটটাকে নাম্বার ফ্র্যাকশন দিয়ে গুণ করছে, গুণ করে টোটাল যোগ করলে কি বের হয়ে গেছে, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট। তারপর আবার দেখো এটা কি দেওয়া আছে, এই তোমার যে মলিকুলার ওয়েট দেওয়া আছে, ওয়েট ফ্র্যাকশন দেওয়া আছে, কি করলো সবগুলোকে জাস্ট গুণ করলো, গুণ করে যোগ করলে কি বের হয়ে গেল, ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট। তুমি বই দেখলে ওয়েট ফ্র্যাকশনটা কিভাবে নির্ণয় করা হয়? ওয়েট ফ্র্যাকশন ওই যে নাম্বারের মতো আগে নাম্বার দিয়ে ভাগ করলে এবার ওয়েটটা নেবে। মনে করো যে তোমার যে 5-এর মধ্যে মলিকুলার ওয়েট, খালি এটা একটা ওয়েট আসবে না যে 5 এই 5-এর কত ওয়েট, টোটাল ওয়েট কত আছে, 10-এর টোটাল ওয়েট কত আছে, 15-এর টোটাল ওয়েট কত আছে, তখন এই 15 ওয়েটকে টোটাল ওয়েট দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওয়েট ফ্র্যাকশনটা বের হয়ে আসবে। ওকে স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বলতেছে যে ডিপি না, ডিগ্রি অফ পলিমারাইজেশন, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে দেখো নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট থেকে যদি মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করো, তাহলে কি বের হবে, ডিপি বের হয়ে যাবে। ডিপি বের করতে গেলে প্রথমে কি করতে হবে, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট বের করতে হবে, সেটাকে এম এই ছোট এম হচ্ছে কি মলিকুলার ওয়েট, ওটাকে মলিকুলার ওয়েট দিয়ে যদি সরি মলিকুলার ওয়েট না, এটা কি বা রিপিট ইউনিট, এমটা হচ্ছে রিপিট ইউনিটের যে ইউনিটগুলো দিয়ে পলিমার তৈরি হবে, সেই ইউনিটটা মলিকুলার ওয়েট। কারণ বইয়ে তোমার যে উদাহরণটা দেওয়া আছে, একটা উদাহরণ দেখালাম না যে কি উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার কি পিভিসির মলিকুলার ওয়েট কিভাবে বের করতেছে। দেখ পিভিসির মধ্যে কি আছে, হাইড্রোজেন কার্বন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। একটা রিপিট ইউনিটে দেখো, একটা রিপিট ইউনিটের মধ্যে তার মলিকুলার ওয়েট কত, সেটা এখানে বের করছে 62.5 আসছে। এখন ডিপি বের করতে হলে কি করতে হবে, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট বের করতে হবে, সেটাকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে ডিপি বের হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো কিভাবে হচ্ছে? মনে করো এখানে বলছি পিভিসির জন্য ডিপি বের করতে হবে। ইয়েস স্যার। পিভিসির জন্য প্রথমে এম নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট এম বার বের করব। সো স্মল এমটা স্যার পিভিসি একটা মনোমারের স্যার একটা মলিকুলার মাস, হ্যাঁ একটা মলিকুলার মানে মাসটাকে মাস দিয়ে ভাগ করলে তখন তোমার ডিপি বের হয়ে গেল। আচ্ছা
তো তুমি এখানে তো xi mi এখানে mi টা তো মিন ভ্যালু নেওয়া হয়েছে মানে এমআই তো 5 আর 10 এমআই তুমি তাকে বের করে নিবা, এমএন বার তো আগে বের করে নিবা। এখান থেকে এমএন বার বের হয়ে আসবে, নাম্বার এভারেজ থেকে এখান থেকে এমএন বার বের হয়ে আসবে। 5000 10000 যোগ করে 2 দ্বারা ভাগ করছে 7500 আসছে। 5000 2000 কে কোথায়? এই যেগুলো সবগুলো এই কোনটা কি এখানে এটা কথা বলছে টেবিল 14.41 স্যার না মিন mi এই কোনটা এমটা ছোট এমটা স্যার নিচের টেবিলে মিন এমআই ওটা বলছো? এটা ওই মিন mi টা হচ্ছে সবগুলো যোগ করতে হবে, সবগুলো যোগ করলে হ্যাঁ। যতগুলো যে ফ্র্যাকশন বের করো সবগুলো যোগ করলে মিন এমআই চলে আসবে, এমএন বার চলে আসবে। হ্যাঁ ওটা হচ্ছে মিন mi এর সাথে xi হচ্ছে গুণ করছে তারপর সবগুলো যোগ করছে। সামেশন করছে। স্যার এখানে মিন আইতে সব মানে এরকম হয় কেন যে মানে এক এক রেঞ্জে এক এক রকম ওয়েট থাকতে পারে তো তোমার এই রেঞ্জের মনে করো যে ওয়েট কম আছে কারণ কি এই রেঞ্জে অল্প আছে মলিকুল, এই রেঞ্জে যেটা ফ্র্যাকশন বেশি তার মানে কি তার সংখ্যা বেশি আছে, মানে এই রেঞ্জে সংখ্যা বেশি থাকলে তার xi ভ্যালুটা তো বেশি আসবে, ফ্র্যাকশনটা বেশি আসবে না। আচ্ছা আচ্ছা এগুলো তো মুখস্থ এগুলো তোমার যদি অঙ্ক থাকে ডাটাগুলো দেওয়া থাকবে এবং এই টেবিলটা দেওয়া থাকবে, এই টেবিলটা দেওয়াই থাকবে তুমি সেখান থেকে বের করবে যদি অঙ্ক পরীক্ষা দেয়। ঠিক আছে, তাহলে মলিকুলার ওয়েটটা হয়ে গেল। মলিকুলার শেপ কেমন হতে পারবে মানে বলতে পারবে কেউ? প্রথমে চেনটা তো এরকম থাকে তাই না, চেন জাস্ট স্ট্রেট চেনটাকে আসছে দেখি অ্যাঙ্গেলটা এখন দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে কি এরকম 108 ডিগ্রি। অনেক সময় দেখা যায় যখন পলিমারাইজেশন হয় তারা কিন্তু এরকম থাকে না, তারা আবার কি হয়ে যায় দেখো টুইস্ট হয়ে যায়, বেন্ড হয়ে যায়, এরকম কিন্তু টুইস্ট হয়ে যায়। স্যার এটা কি 109 ডিগ্রি না স্যার? এটা 108 ডিগ্রি বা 109 আমার মনে হয় এখানে কত লেখা আছে 108 না 9 109.5 এরকম টাইপের হতে পারে। এরকমই আছে এক্স্যাক্টলি তো অত না, তুমি জাস্ট দেখে নিবে 108 109 এর কাছাকাছি আর কি। প্রথম কথা হচ্ছে যে আসলে স্ট্রেট না, প্রথমেই হচ্ছে এরকম 108 ডিগ্রি বা 109 ডিগ্রি থাকে, তারপর বেশিরভাগ সময় দেখা যায় যখন পলিমারাইজেশন হয়ে যায় তখন কিন্তু এরকমও থাকে না, তারা আবার কি করে এরকম বেন্ড হয়, জি স্যার ডিসটর্টেড হয়ে যায়। আবার এরকম হ্যাঁ ডিসটর্টেড হয়ে যাবে, এরকম টুইস্টও হয়ে যায়। এই যে মলিকুলার পলিমারের শেপ কিন্তু বলা একটু কঠিন, বলতে হবে কমপ্লেক্স। হ্যাঁ মেটাল যেরকম খুব সুন্দর দেখা যাবে, সিরামিক দেখা যাবে খুব সুন্দর, পলিমার কিন্তু দেখা যাবে না, পলিমারের মধ্যে এরকম টুইস্ট হবে, বেন্ড হবে, অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে পলিমারাইজেশনের সময়। কাজে পলিমারের শেপ যদি বলতে হয় তুমি এর প্রথমে যদি বলো পলিমারের শেপ কেমন এই কথাগুলো বলতে হবে, যেরকম অ্যাঙ্গেল থাকে অ্যাঙ্গেল থাকে, তারপরে নরমালি এরকম স্ট্রেট থাকে না, এটা কি করে টুইস্ট হয়ে যায়, বেন্ড হয়ে যায়, তারপর ফাইনালি বলতে হবে যে পলিমারের আসলে কি শেপটা হচ্ছে একটা কমপ্লেক্স শেপ। আচ্ছা এই পর্যন্ত কি কারো কিছু বলার আছে? অনেক কিছু বলা হয়ে গেল। আচ্ছা এরপরে আমি যাচ্ছি দেখো পলিমারের স্ট্রাকচার কেমন হতে পারবে পলিমারের, এই ছবিগুলো একটু দেখো। দেখো যে এখানে যে একটা বল দেখা যাচ্ছে না, বলগুলো হচ্ছে কি একটা মার। তো এইখানে এই চার ধরনের যে কোনো একরকম পলিমার স্ট্রাকচার যদি তোমাকে বলতে হয় পলিমার স্ট্রাকচার কত ধরনের বলতে হবে, এটা চার প্রকারের হয়, এই যেরকম 4 প্রকারের হয়। চারটার প্রথমটার নাম হচ্ছে লিনিয়ার। এটা লিনিয়ার কেন বলো দেখি, এ নাম্বারটা একটা তলে স্যার আছে একটা একটার সাথেই কানেক্টেড স্যার। স্ট্রেট লাইনের মতো। একমাত্রিক ভাবে হ্যাঁ কোনো সাইড চেন নাই কিছু নাই, জাস্ট লিনিয়ার একটা লাইন বরাবর কোনো ব্রাঞ্চ লাইন বরাবর তারা যোগ যে লাইন বরাবর যোগ হচ্ছে এরকম যদি স্ট্রাকচার হয় এটাকে বলবে লিনিয়ার স্ট্রাকচার। এটাই সবচেয়ে কমন আর কি, যে মারগুলা কি করছে পাশাপাশি অ্যাড হয়ে পলিমার তৈরি হয়ে যাচ্ছে। সেকেন্ড যে স্ট্রাকচারের টাইপ এটাকে বলতেছে ব্রাঞ্চ। এটা ব্রাঞ্চ কেন বলো দেখি? ব্রাঞ্চ ক্রিয়েট করছে, স্যার ব্রাঞ্চ ক্রিয়েট মানে মেইন চেন থেকে দেখো ব্রাঞ্চ চলে আসছে, এই পাশে ব্রাঞ্চ আসছে, এই পাশে ব্রাঞ্চ আসছে, কিন্তু কি একটা ব্রাঞ্চের সাথে কিন্তু একটা ব্রাঞ্চ যোগ হয় না, তারা ব্রাঞ্চ হয়েছে কিন্তু ব্রাঞ্চগুলোর মধ্যে কিন্তু কোনো যোগ নাই, তাহলে এটাকে বলছে কি ব্রাঞ্চ স্ট্রাকচার। এইটা এই দুটোর মধ্যে ডেনসিটি, তোমরা কি ডেনসিটি বুঝো? ডেনসিটি কি জিনিস? ঘনত্ব। यस স্যার স্যার ব্রাঞ্চেরটা বেশি, ব্রাঞ্চেরটা বেশি। আচ্ছা একটু চিন্তা করে বলো যে এই দুটোর মধ্যে কোনটা ডেনসিটি বেশি কোনটা কম, এ আর বি এর মধ্যে? বি তে বেশি। তো বিতে বেশি। চিন্তা করে বলো, চিন্তা করে এটা বলো। জায়গার উপর ডিপেন্ড করে, কোন জায়গায় আছে জায়গার উপর একটা নির্দিষ্ট জায়গার উপর ডিপেন্ড করবে। কয়টা মলিকিউল আছে। হ্যাঁ এখন দেখো ব্রাঞ্চে তোমার ঠিক আছে, ব্রাঞ্চে তোমার মানের সংখ্যা বেশি, জি কিন্তু স্যার মানের সংখ্যা বেশি হয়েছে কিন্তু সে কি জায়গাকে বেশি নিয়েছে না কম নিয়েছে? স্যার বেশি নিছে স্যার, স্পেস বেশি। বেশি নেই। স্পেস বেশি না? জি স্যার তাহলে তোমরা কি প্যাকিং এফিশিয়েন্সি বুঝো? প্যাকিং জিনিসটা তো বুঝো, প্যাকিং। স্যার প্যাকিংটা বুঝি স্যার। यस স্যার তাহলে এখানে প্যাকিং এফিশিয়েন্সি তাহলে দুটোর মধ্যে কোনটা কম মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে কোনটা কম কোনটা বেশি? স্যার বি এর কম। তাহলে এখানে কিন্তু তো এতে প্যাকিং বেশি স্যার, এতে একে প্যাকিং বেশি, তো প্যাকিং যেখানে বেশি সেখানে তো ডেনসিটি বেশি। ডেনসিটি বেশি হবে। আচ্ছা তাহলে আসলে লিনিয়ার থেকে ব্রাঞ্চের যদিও এখানে মলিকুল বা তোমার রিপিটেন্টের সংখ্যা বেশি কিন্তু প্যাকিং এফিশিয়েন্সি কিন্তু লিনিয়ারের বেশি, কিসের থেকে? ব্রাঞ্চের থেকে। যে এই কারণে কি ব্রাঞ্চের ডেনসিটি কম, লিনিয়ার ডেনসিটি বেশি। মানে স্যার লিনিয়ারটা একসাথে অনেকগুলো রাখা যাবে, বাট
ব্রাঞ্চ দেখা যাবে ক্ষেত্রে কিন্তু সম্ভব না, এখানেও তো রাখা যাচ্ছে, এখানেও রাখা যাচ্ছে, কিন্তু এখানে ব্রাঞ্চ হচ্ছে, যখনই ব্রাঞ্চ হয়ে যাচ্ছে তখন কি জায়গা স্পেসটা বেশি নিয়ে নিচ্ছে। যার জন্য প্যাকিং এফিসিয়েন্সি এখানে কমে যাচ্ছে ব্রাঞ্চে, যার জন্য ব্রাঞ্চের ডেনসিটি কম। জি স্যার। আচ্ছা এরপরে 3 নাম্বারটা বলো দেখি কেমন হচ্ছে, এটা কি ব্রাঞ্চ 3 নাম্বারটা? স্যার জয়েন্ট, কনজয়েন্ট টাইপের। জয়েন্ট কেন ব্রাঞ্চ, কিন্তু এখানে কি ব্রাঞ্চগুলোর মধ্যে কানেকশন, একটার সাথে একটা কানেক্ট হয়ে গেছে, এটাকে বলে হচ্ছে ক্রস লিংক। হ্যাঁ, ক্রস লিংক মানে কি একটার সাথে একটা লিংক হয়ে গেছে, একটা চেনের সাথে একটা চেনের লিংক হয়ে গেছে, এটাকে বলে ক্রস লিংক। এইখানে কেমন হতে পারে বলতে পারবা কেউ? এটার সাথে বা ব্রাঞ্চের থেকে ক্রস লিংকের কি পার্থক্য? ফিজিক্যালি ব্রাঞ্চে কানেক্টেড না, ক্রস লিংকে কানেক্টেড। কানেক্টেড যখন হয়ে গেল তাহলে কি সেটা কি প্রপার্টি কি, এটা কি কেমন হবে? এটা কি স্ট্রেংথ বেশি হবে এটার থেকে? জি স্যার বেশি হবে strength। স্ট্রেংথ বেশি হবে। বেশি, তাহলে স্ট্রেংথ হার্ডনেস প্রপার্টি কিন্তু এটার থেকে অবশ্যই ক্রস লিংকের বেশি। তোমরা আমি সবগুলো দেখো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে, পরে পড়ে নিবা, আমি যেগুলো বলছি বইও লেখা আছে। আচ্ছা এরপরে 4 নাম্বারটা কেমন বলো দেখি, এটা কেমন দেখতে? ব্রাঞ্চ আর ক্রস লিংক মিলাইছে মনে হয়। এখানে কি ক্রস লিংক আছে 4 নম্বরে? পেন্টাগন হেক্সাগোনাল শেপ হয়ে গেল, কিন্তু এখানে কি ক্রস লিংক আছে? यस স্যার, এই যে কানেক্টেড আছে স্যার, আছে। আচ্ছা এটা আছে, এই ক্রস লিংকের সময় কি সিএ কম না বিএ কম, মানে কোনটাই বেশি ক্রস লিংক? সিএ বেশি না ডিএ বেশি? স্যার ডিএ বেশি। ডিএ বেশি, ক্রস লিংক অনেক বেশি। যখন ক্রস লিংকের পরিমাণ এত বেশি হয়ে যায় তখন এটাকে বলে হচ্ছে কি নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে ক্রস লিংক এটাও কিন্তু একটা ধরনের ক্রস লিংক, যেখানে ক্রস লিংকের সংখ্যা অনেক বেশি, এই কারণে এটার নাম একটা নাম দিয়েছে নেটওয়ার্ক। তাহলে এই 4টার মধ্যে তাহলে কি এটা অবশ্যই স্ট্রেংথ কোনটা সবচেয়ে বেশি হবে? স্যার নেটওয়ার্কের। ঠিক আছে, এই জিনিসগুলাই তোমরা যে বই দেখো লেখা আছে কোনটা বেশি তাহলে সবচেয়ে বেশি হবে ডিতে না? হ্যাঁ সবচেয়ে বেশি ডিতে। আচ্ছা তাহলে এই 4টা দেখো এখানে লেখা আছে, একটু পড়ে নিবা, পড়লে বুঝতে পারবে। আমি যেগুলো বলছি সবই এখানে লেখা আছে। দেখো তুমি পলিমার স্ট্রাকচার কয় ধরনের? 4 ধরনের, লিনিয়ার, ব্রাঞ্চ, ক্রস লিংক, নেটওয়ার্ক। এটা কোনটার প্রপার্টি কেমন, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। কম্পারেটিভ বলতে পারে, যেটা পার্থক্য ভালো বলতে পারে যে এদের মধ্যে কোনটা স্ট্রেংথ বেশি, কেন বেশি, এগুলো বলো, এর মধ্যে পরীক্ষা আসতে পারে। আচ্ছা এটা কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে 4 রকম? জি স্যার। এরপরে আমি বলতে যাচ্ছি দেখো পলিমার কনফিগারেশন। স্যার আগেরটা ডেনসিটি কেমন হবে স্যার? কোনটার বলো, কোনটা লিনিয়ারের পরে যে বললেন ক্রস লিংক এন্ড নেটওয়ার্কের ডেনসিটি কেমন হবে? লিনিয়ার থেকে ব্রাঞ্চের ডেনসিটি কম। আচ্ছা এখন বি এর থেকে সি এ বলো, বি এর ডেনসিটি কম না সি এর ডেনসিটি কম? স্যার বি এর ডেনসিটি কম হবে। কে কম, কারণ এখানে আমরা কি অনেক এটা কি আমরা একসাথে যখনই বন্ডিং হয়ে গেল তখন কি হলো, স্ট্রং হয়ে গেল না, বেশি কাছাকাছি চলে আসলো, ডেনসিটি আরো বেশি। সি এর থেকে ডি এ বেশি, এখানে আরো ক্রস লিংক বেশি, তাহলে এটা ডেনসিটি আরো বেশি। তার মানে স্যার ক্রস লিংক যত বেশি হবে ডেনসিটি তত বেশি হবে। অবশ্যই কাছাকাছি হবে, কারণ তার কাছাকাছি চলে আসলো, লিংক হয়ে গেল, কাছাকাছি চলে আসলো, প্যাকিং এফিশিয়েন্সি আরো বেড়ে গেল। আচ্ছা এর পরের টার্ম যেটা আমি বলবো সেটা হচ্ছে পলিমার কনফিগারেশন। হ্যাঁ, এখন দেখো একটু আগে আমি এতক্ষণ যা বললাম কি সবগুলো কি শুধুমাত্র কি বললাম যে মেইনলি কি হাইড্রোজেন কার্বন দিয়ে তৈরি, কিন্তু সবসময় কি হাইড্রোজেন থাকবে না? অনেক সময় দেখা যাবে কি পলিমারের মধ্যে সাইড চেনে শুধুমাত্র হাইড্রোজেন না থাকে, অন্য কোনো কিছু কিন্তু চলে আসতেই পারে। এরকম কিন্তু অনেক সময় হয়, সবসময় কিন্তু শুধুমাত্র পিওর হাইড্রোজেন কার্বন থাকে না, অনেক সময় অন্যান্য এলিমেন্ট থাকতে পারে। সেটাকেই তোমাকে এখানে আর দিয়ে বলছে, আর মানে এটা আর না, আর মানে অন্য কিছু একটা আর কি। এরকম কিন্তু হতে পারে যে তোমার একটা আর আছে, এমন হতে পারে কি পলিমার চেনে 2টা আর থাকতে পারে, 3টা আরও থাকতে পারে। আর আরগুলা কিন্তু কি কেমন হতে পারে, চেনের একদিকে থাকতে পারে, দুদিকেও থাকতে পারে, এরকম কিন্তু হতে পারে। আর মানে কি ক্লিয়ার? আর মানে হচ্ছে হাইড্রোজেন ছাড়া যে কোনো অ্যাটম কিন্তু আসতেই পারে পলিমারের মধ্যে। এই যে আর যদি আর অনেক সময় আসেও আর কি, আরটা কি হতে পারে, অনেক সময় চেন একটা আর হতে পারে, 2টা আর হতে পারে, 3টা আর হতে পারে। অনেক সময় কি চেনের একদিকে আর থাকতে পারে, অনেক সময় চেনের 2 পাশে আর থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে যে মলিকুলার এই পলিমারের কি কনফিগারেশন। তো কনফিগারেশন আবার 2 ধরনের বলতেছে, একটাকে বলতেছে স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম কি বলতেছে, যখন তোমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে তখন কিন্তু এই যে সাইড যে চেন অন্যান্য যে অ্যাটমগুলো, সেই অ্যাটমগুলো কোন দিকে থাকবে, এটা কি উপরের দিকে নাকি নিচের দিকে নাকি দুই দিকেই, নাকি কোনো এদিকে কোনো অর্ডার আছে কোনো অর্ডার নাই, সেই জিনিসগুলাই হচ্ছে স্টেরিও আইসোমারিজম। কি বোঝাতে পারছি? প্রথম কথা হচ্ছে তোমার কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হতে পারে, ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে তোমার অনেক সময় দেখা যাবে কি যে পলিমারের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন কার্বন না হয়ে অন্য কোনো এলিমেন্ট চলে আসতেই পারে। সেই এলিমেন্ট গুলা এটা কি চেনের একদিকে, প্রথম কথা হচ্ছে এটা কি কার্বন কার্বন কি সিঙ্গেল নাকি ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড, এরকম হতে পারে। সেকেন্ড হচ্ছে যে সাইড চেন গুলো থাকবে, সাইড চেন গুলা কি একই দিকে আছে,
সাইড চেইনগুলোর সংখ্যা কি একটা দুইটা নাকি কয়টা, নাকি কোনো কি এর মধ্যে কোনো অর্ডার আছে নাকি ডিসঅর্ডার, এগুলোর উপর ডিপেন্ড করে এই যে পলিমারের কনফিগারেশন ভিন্ন ভিন্ন হবে। প্রথম টাইপটাকে বলছে স্টেরিও আইসোমারিজম। এটা কেমন, যখন তোমার কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে তখন তোমার এই অন্যান্য সাইড যে চেইনগুলো সেগুলো কোন দিকে আছে সেটাই হচ্ছে স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম আবার তিন ভাবে বলতেছে। প্রথমটাকে বলতেছে আইসোস্ট্যাটিক কনফিগারেশন। আইসোস্ট্যাটিক কেমন, যখন তোমার সাইড চেইনগুলা তোমার মেইন চেইনের একই দিকে থাকবে এবং অর্ডার অবস্থায় থাকবে, সেটাকে বলবে হচ্ছে আইসোস্ট্যাটিক। এটা কি সবার কাছে ক্লিয়ার আইসোস্ট্যাটিক কেমন? এটা কি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? স্যার আরেকবার একটু বলতেন। আচ্ছা আবার বলি, দেখো তুমি এতক্ষণ তোমাদেরকে বললাম কি যে কার্বন কার্বন মেইনলি কার্বন হাইড্রোজেন পরিমাণে কি হাইড্রোকার্বন, কিন্তু সবগুলা কিন্তু সব জায়গায় যে শুধুমাত্র কার্বন হাইড্রোজেন থাকবে তাও না, অন্যান্য এলিমেন্ট তো এসেই যেতে পারে এবং আসেও আসলে আর কি। এই যে অন্য এলিমেন্ট আসলো, কয়টা আসলো, সেটা কি চেনের একদিকে আসলো না দুই দিকে আসলো, নাকি এই যে সঙ্গে এটা কি অর্ডার একদিকে থাকলে এটা কি অর্ডার আছে নাকি ডিসঅর্ডার, এরকম। এটাকে আবার কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড, এই জন্য এগুলা নিয়েই বলতেছে যে পলিমারের কনফিগারেশন আছে, অনেক ধরনের কনফিগারেশন থাকতে পারে পলিমারে। প্রথমে যেটা আসছে, প্রথমে বলছে যদি কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তখন যে সাইড চেইন গুলো থাকবে, সাইড চেইন গুলো কোন দিকে আছে সেটা যার মাধ্যমে বোঝায়, সেটাকে বলতেছে স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম আবার বলতেছে তিন ধরনের। প্রথমটাকে বলতেছে আইসোস্ট্যাটিক। আইসোস্ট্যাটিক কেমন, অবশ্যই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, আর হচ্ছে তোমার যে সাইড চেইন গুলো থাকবে, সাইড যে কার্বন হাইড্রোজেন ছেড়ে যে অন্যান্য এলিমেন্ট অন্যান্য যে মলিকুল বা অ্যাটম গুলো আসবে সেগুলো যদি একই দিকে থাকে, চেনের একই দিকে থাকে এবং তার যদি অর্ডার থাকে, যেমন দেখো এখানে কি আছে, আর এর পরে একটা হাইড্রোজেন, আবার একটা আর, আবার একটা হাইড্রোজেন, আবার একটা আর, তার মানে কি এটা অর্ডার? यस স্যার। যদি এরকম চেনের একই দিকে থাকে এবং অর্ডার থাকে, এটাকে বলবে হচ্ছে আইসোস্ট্যাটিক কনফিগারেশন। আচ্ছা এবার সেকেন্ড টাইপটা হচ্ছে সিনডায়োটেকটিক। এটা কেমন, এটা একটু ভুল হয়েছে, আসলে এরকম হবে না, এটা হবে হচ্ছে যে এটা ভুল লাগছে, এটা কোথায় আছে, এখানে দেখো, এটা একটু ভুল, নিজের ছবিটা দেখো যে প্রথমটা কি বলা, দেখি প্রথমটা কিরকম, এটা আইসোট্যাকটিক। আইসোট্যাকটিক। সেকেন্ড হচ্ছে সিনডায়োটেকটিক। এখন বলো দেখি সিনডায়োটেকটিকটা কেমন? স্যার বিপরীত দিকে অপোজিটে থাকবে কিন্তু অর্ডার। দেখো এখানে দেখো যে একটা আর এর পরে একটা হাইড্রোজেন গ্যাপ আছে, আবার উল্টা দিকে চলে গেছে, আবার একটা গ্যাপ দিয়ে এখানে আসছে, তার মানে কি যদি অপোজিট সাইজে থাকে কিন্তু অর্ডার থাকে তাহলে এটা হচ্ছে সিনডায়োটেকটিক। তিন নাম্বারটা কেমন বলো দেখি? স্যার মিক্সড। দুই পাশেও আছে আবার কোনো অর্ডার নাই, যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে অ্যাটেকটিক। তাহলে তিন ধরনের, আইসোট্যাকটিক, সিনডায়োটেকটিক, অ্যাটেকটিক। এই তিনটাকে বুঝতে পারছো সবাই এই ছবিগুলো দেখে? এটা হচ্ছে আইসোট্যাকটিক, সিনডায়োটেকটিক, তারপরে হচ্ছে অ্যাটেকটিক। তাহলে এখানে এইটুকু কি আর সবার কাছে? অ্যাটেকটিকটাই কি হয়? তাহলে এখানে কি কার্বন কার্বন কি সিঙ্গেল বন্ড আছে এবং কি প্রথমটা ক্ষেত্রে কি সবগুলা এই যে অন্য যে বন্ড বা অন্য যে অংশগুলো আসছে সেগুলো সবগুলাই চেনের একদিকে আছে এবং অর্ডার আছে, সেটা হচ্ছে আইসোট্যাকটিক। যখন দুই পাশে থাকবে অর্ডার থাকবে তখন হচ্ছে সিনডায়োটেকটিক। আর যখন দুই পাশেও থাকবে কিন্তু কোনো অর্ডার মেইনটেইন করবে না সেটা হচ্ছে অ্যাটেকটিক। দুই পাশে থাকতেই হবে স্যার অ্যাটেকটিকের ক্ষেত্রে? হ্যাঁ, সিনডায়োটেকটিক দুই পাশে, অ্যাটেকটিক দুই পাশে। আচ্ছা টু ডাইমেনশনাল। আচ্ছা এগুলো কি টু ডাইমেনশন না থ্রি ডাইমেনশন বলো দেখি? থ্রি ডাইমেনশন। টু ডাইমেনশন। থ্রি ডাইমেনশন। না থ্রি ডাইমেনশনাল এটা। এগুলা কোন কয় ডাইমেনশন? এখানে তো বলছে টু ডাইমেনশন। দেখো এখানে কি আসলে তোমার কি মনে হচ্ছে টু না থ্রি নাকি সিঙ্গেল? স্যার ছবিটা তো টু ডাইমেনশনাল আছে, ছবিটা বাট টু ডাইমেনশনাল জেনারেলি স্যার থ্রি ডাইমেনশনাল হবে। হ্যাঁ তাই তো হওয়ার কথা আর কি। আচ্ছা এরপরে হচ্ছে এটা কি গেল, এই স্টেরিও আইসোমারিজম। আচ্ছা এরপরে হচ্ছে বলতে আরেক ধরনের আছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, যেখানে কি তোমার যদি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে সেগুলোকে বলবো হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তো এই জিওমেট্রিক্যাল অবশ্যই তার প্রথম শর্ত হচ্ছে কি কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। আচ্ছা এরপরে এই টাইপের আবার দুই ভাগে ভাগ করছে, একটাকে বলতেছে সিস, একটা হচ্ছে ট্রান্স। সিসটা কেমন দেখো, সিসের মধ্যে কি করছে যে তোমার অন্য যে আর গুলো আসতেছে, আর মানে কি নরমাল হাইড্রোজেন ছাড়া অন্য কোনো একটা কিছু আর কি। তো এখানে আর না বলে এখানে একটা বলছে CH3, একটা বলছে H। কমন হচ্ছে কি C2H, CH2, CH2 এর উপরে কিন্তু CH2 না, কি আসছে CH2 বদলে CH3 আসছে, CH আসছে। এখন এখানে আমি কিন্তু CH না বলে আর বলতে পারি। এখানে আর গুলা কোন দিকে আছে দেখো তো, চেইনের একই সাইডে।
আর আরেকটা ক্ষেত্রে চেনের দুই পাশে অপোজিট তাহলে যদি একই দিকে থাকে তাহলে হচ্ছে সিস, যদি দুই পাশে থাকে তাহলে হচ্ছে ট্রান্স। ঠিক আছে, তাহলে আবার এদের শর্ত কি যে অবশ্যই কার্বন কার্বনে ডাবল বন্ড থাকতে হবে, তাহলে এটাকে বলবে জিওমেট্রিক্যাল। জিওমেট্রিক্যাল আবার দুই ধরনের, সিস আর ট্রান্স। সিসের মধ্যে সাইড চেন গুলো সাইড চেন বা সাইড এলিমেন্ট গুলো একই দিকে থাকবে, ট্রান্সের মধ্যে সাইড এলিমেন্ট গুলো দুই পাশে থাকবে। তাহলে প্রথমটা কি হলো, প্রথমটা বললাম কি তিন ধরনের, যেটা স্টেরিওইজম আইসোমারিজম তিন ধরনের, আর জিওমেট্রিক্যাল আইসোমারিজম হচ্ছে দুই ধরনের, সিস আর ট্রান্স। তাহলে এখন দেখো আমি যেগুলো আজকে বললাম দেখো সবগুলো এখানে লিখে আছে। দেখো পলিমারের তাহলে মলিকুলার নেচার কেমন হবে পলিমারের, এটা কি হতে পারে, সাইজ ভিন্ন হতে পারে, শেপও ভিন্ন হতে পারে, স্ট্রাকচার আবার কয় ধরনের, চার ধরনের। চার ধরনের মধ্যে লিনিয়ার, ব্রাঞ্চ, ক্রস লিঙ্ক, নেটওয়ার্ক। এই যে লিনিয়ার ব্রাঞ্চ এগুলাকে আবার যে আইসোমার, এগুলাকে আবার কিছু ভাগ করতে আইসোমারে ভাগ করতে। আইসোমারের মধ্যে কি আছে, স্টেরিও আইসোমার আছে, জিওমেট্রিক্যাল আইসোমার আছে। স্টেরিও আইসোমার আবার তিন ধরনের, আইসোট্যাকটিক, সিনডারট্যাকটিক, অ্যাডাকটিক। আর জিওমেট্রিক্যাল আইসোমার আছে সিস আর ট্রান্স। দেখো এই পর্যন্ত কিন্তু আমি বইয়ের পুরোটুকু বললাম। এরপরে দেখো আমি এই যে এটা 14.9 তোমাদেরকে বলছি না, 14.10 এ আসলাম। 14.10 এ কি বলতেছি একটু বললাম না যে পলিমার কি মার দিয়ে তৈরি। এখন যদি সবগুলা মার যদি একই রকম হয় তাহলে হচ্ছে হোমোপলিমার, আর সবগুলা মার যদি একই রকম না হয় তাহলে সেটাকে বলবে কোপলিমার। এটা কি মনে আছে? জি স্যার, একের বেশি আরেকটা ভিন্ন একটা। একের বেশি টাইপ হয়ে গেলে কোপলিমার, ভিন্ন রকম এসে গেলে অ্যাটলিস্ট দুই রকম হয়ে গেলে এটাকে বলতে হবে কোপলিমার। জি স্যার। কোপলিমার দেখো আবার কয়েক ধরনের, এই চার ধরনের হতে পারে। এখানে দেখো মার্কে দুই ভাগে দুই রকম বলছে, একটা নীল একটা লাল। হ্যাঁ, প্রথমটা কেমন হতে পারে, লিনিয়ার তো অবশ্যই। লিনিয়ারের মধ্যে এটা কেমন বলো দেখি, এখানে দুই ধরনের মার আছে, একটা নীল মার, লাল মার। প্রথমটা কেমন, অর্ডার অ্যারেঞ্জমেন্টটা কেমন প্রথমটার ক্ষেত্রে? স্যার প্রথমটার ক্ষেত্রে কোনো অর্ডার নাই, কোনো অর্ডার নাই, যেখানে খুশি, যেখানে লাল আছে যেখানে খুশি নীল আছে, এটাকে বলে র্যান্ডম। মানে কোনো অর্ডার নাই, র্যান্ডম আর কি। র্যান্ডম লাল নীল ইচ্ছা মতো এসে বসে আছে, এটা হচ্ছে র্যান্ডম। বি নাম্বারটা কেমন? একটা লাল একটা নীল, অর্ডার আছে, অল্টারনেট লাল একটা নীল, অল্টারনেটিভ, এটা নাম হচ্ছে অল্টারনেট, একটা লাল একটা নীল, একটা লাল একটা নীল। সি নাম্বারটা কেমন? তো পাঁচটা করে, পাঁচটা করে, তাহলে এটাকে বলে ব্লক। মানে একটা লালের ব্লক, একটা নীলের ব্লক, একটা লালের ব্লক, একটা নীলের ব্লক। ব্লকের মধ্যে এখানে দেখাচ্ছে পাঁচটা, কোনো একটা দুটা হতে পারে, তিনটা হতে পারে। যদি এরকম ব্লক আকারে থাকে যে একবার লাল একবার নীল, বা এখানে কিন্তু দুই রকম তিন রকম আসতে পারে, সেগুলোকে বলবে হচ্ছে ব্লক। আর চার নাম্বারটাকে বলছে গ্রাফট। এটা কিন্তু ব্রাঞ্চ, কিন্তু এটা গ্রাফট। গ্রাফট মানে কি, মেইন চেনটা নীল, সেখান থেকে কি লাল বের হয়ে গেছে, লালের সাইড ব্রাঞ্চ বের হয়ে গেছে। আবার এমন হতে পারে লাল বাকিটা নীল, এরকম কিন্তু হতে পারে। স্যার বলো। স্যার ব্লকটার মধ্যে প্রথমে পাঁচটা করে নিয়ে মানে ব্লকের মধ্যে হচ্ছে একটা ব্লক থাকবে, এখানে পাঁচটা দেখাচ্ছে, দুইয়ের ব্লক হতে পারে, তিনের ব্লক হতে পারে, শেষের দিকে স্যার চারটা করে, এইজন্য বলতেছি। তাহলে এরকম হতে পারে। এরকম মানে ব্লক মানে যে সংখ্যা সব ফিট থাকবে তা না, তোমার মানে ব্লক থাকবে, তিনটা ব্লক দুইটা ব্লক এরকম থাকবে। ব্লক থাকলে ব্লক। যদি এরকম একটা অর্ডার মেইনটেইন করে তাহলে এটাকে বলতে হবে কি, অল্টারনেট। যদি কোনো অর্ডার নাই তাহলে কি, র্যান্ডম। আর যদি দেখো সাইড চেইন বের হয়ে থাকে, একটা থেকে একটা সাইড চেইন বের হলে এটাকে বলে গ্রাফট। তাহলে এই চারটার মধ্যে প্রপার্টি বলতে পারবা কেউ যে কেমন প্রপার্টি হতে পারে? স্যার কালার দ্বারা কি বোঝাচ্ছে? যেমন বোঝাচ্ছে যে টাইপ বোঝাচ্ছে, এটা হচ্ছে এক টাইপ, এক টাইপের মার, নীল হচ্ছে এক টাইপের মার। এখানে দুই রকম টাইপ বলছে, তিন রকম টাইপ হতে পারে, 4 রকম টাইপ হতে পারে, 10 রকম টাইপ হতে পারে, এটা কোনো সমস্যা নেই। যখনই অ্যাটলিস্ট দুই টাইপের আসবে তখন সেটাকে বলে কোপলিমার। যদি সবগুলাই নীল হতো তাহলে সেটা কি হতো, হোমোপলিমার। यस স্যার। তাহলে কোপলিমার এরকম 4 ধরনের হতে পারে। দেখো এটা কি, র্যান্ডম, অল্টারনেট, তারপরে হচ্ছে কি ব্লক, তারপর হচ্ছে গ্রাফট। এটা তো অবশ্যই ব্রাঞ্চ, কিন্তু এটাকে বলে গ্রাফ বলতেছে কারণ কি, এখানে যেহেতু দুই মানে এটা তো মনোমার না, এটা হচ্ছে কি আসলে কি কোপলিমার, এজন্য এখানে এটার নাম হচ্ছে গ্রাফট। তাহলে এই 4 ধরনের কি ক্লিয়ার সবার কাছে? স্যার প্রপার্টি কি আলাদা হবে স্যার এক একটার? এখন তোমরা বলো, আমি বলতেছি, আমি তো বলে ফেললাম, বলো দেখি প্রপার্টি কেমন হবে। আচ্ছা, গ্রাফটার এই যে গ্রাফট আর হচ্ছে ব্লক, এদের মধ্যে কোনটার ডেনসিটি কম হবে? আলাদা হবে। কোনটা বেশি হতে পারে? সি এর ডেনসিটি বেশি। সি এর ডেনসিটি বেশি, অবশ্যই বেশি ডি এর থেকে। ডি এর ব্রাঞ্চ মানে কি, এর ব্রাঞ্চের কারণে হচ্ছে আসছে মানে ডেনসিটি কমে যাবে, স্পেস বেশি খাবে। হ্যাঁ, এজন্য ডেনসিটি কমে যাবে। তাহলে অবশ্যই ডি এর ডেনসিটি কম, সি এর বেশি। এগুলো তোমরা একটু এখানে নিজে একটু চিন্তা করলে বলতে পারো যে কোনটার সাথে কোনটা কেমন হবে। তাহলে বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা?
আচ্ছা মাঝখান দিয়ে 14.9 কিন্তু আমি পড়ি 14.9 এটা আমি এখন পড়াচ্ছি না 14.9 বাদ 14.10 পড়িয়েছি আমি। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? স্যার পলিমার সবসময় হাইড্রোকার্বন দিয়েই হয় মানে অন্য জেনারেলি inorganic হাইড্রোকার্বন দিয়ে কিছু হয় হয়। কিন্তু হাইড্রোকার্বন ছাড়া অন্যান্য জিনিস থাকতে পারে আমি তো বললাম না মনে করো যে তোমার কি এখানে দেখাচ্ছে কি সবগুলাই কার্বন কার্বন কিন্তু এখানে কিন্তু কার্বন নাই অনেক সময় দেখা যাবে কি যেখানে কার্বন ভেঙে এখানে সিলিকন আছে এরকম কিন্তু আছে মেইন কথা হচ্ছে মেইনলি যদি সাধারণ চিন্তা করতে চাও তাহলে বলতে পারো হাইড্রোকার্বন কিন্তু আচ্ছা এই তুমি তো আচ্ছা তুমি যদি একটা কথা বলো যদি এখানে একটা কার্বন না সিলিকন আসে সেটা কি হাইড্রোকার্বন না? অবশ্যই হাইড্রোকার্বন কিন্তু কি হাইড্রোকার্বন কিন্তু এখন দেখা যাচ্ছে কি প্রপার্টি ভালো প্রপার্টি পাওয়ার জন্য অনেক সময় দেখা যাচ্ছে কি এখন কার্বনের জায়গায় সিলিকন নিয়ে আসছে কার্বনের জায়গায় অক্সিজেন নিয়ে আসছে এরকম তো হচ্ছে কিন্তু মেইন জিনিসটা হচ্ছে হাইড্রোকার্বন তার সাথে সাথে দেখা যাচ্ছে কি প্রপার্টি চেঞ্জ করার জন্য অনেক সময় অন্যান্য এলিমেন্ট আসতেছে তোমরা এখানে যেমন কি এখানে কি সাইড চেনে আসছে এমন হতে পারে কিন্তু তোমার মেইন যেখানে কার্বন কার্বন মেইন চেন সেখানেও কিন্তু অন্য এলিমেন্ট এসেও যেতে পারে ভালো প্রপার্টি পাওয়ার জন্য খারাপ এরকম তো হতে পারে কিন্তু একটা সবগুলা মানে সবগুলা যে কার্বন থাকবে না তারা কার্বন অবশ্যই থাকতেই হবে হাইড্রোজেন থাকতেই হবে যে কারণেই বলতেছে পলিমারটা হচ্ছে হাইড্রোকার্বন কিন্তু কি তার সাথে অন্যান্য এলিমেন্ট আসতে পারে এই চেন বরাবর আসতে পারে আবার সাইড চেনও আসতে পারে অনেক ধরনের হতে পারে তাহলে পলিমার স্ট্রাকচার আমি আজকে বলে ফেললাম আর কি এরপরে নেক্সট ক্লাস থেকে পলিমার প্রপার্টি বলা শুরু করবো পরে প্রপার্টি কেমন সেগুলো একটু বলবো তাহলে এই চ্যাপ্টার থেকে আমি আর বলতেছি না 14 চ্যাপ্টারে আমি যেগুলো টপিক বললাম সেগুলোই পড়বো অন্যগুলো কিন্তু পড়তে হবে না আচ্ছা 14.9 ও পড়া লাগবে না 14.9 ও পড়তে হবে না 11 12 যেগুলো আছে 13 14 এগুলো পড়তে হবে না আমি এর পরে ক্লাসে 15 থেকে শুরু করব আবার এই যে এখান থেকে শুরু করব আবার এই যে এখান থেকে বলা শুরু করব 15 থেকে বলা শুরু করব এক্সামই আর লাগবে না না আচ্ছা আচ্ছা তোমাদের আরেকটা নোটিশ আছে সেটা হচ্ছে সামনের সপ্তাহ থেকে আমি তো দুটো ক্লাস নিলাম নেক্সট উইক থেকে আমি একটা ক্লাস নেব শুধু বুধবারে হ্যাঁ সুদীপ্ত স্যার নেবে হচ্ছে তোমাদের শনিবার আর মঙ্গলবারে নেক্সট উইক থেকে আমি শুধু একদিনই নিব বুধবারে সুদীপ্ত স্যার তোমাদের নেবে হচ্ছে শনিবার আর মঙ্গলবার যেটা জাস্ট জেনে নাও তোমরা ওকে স্যার রেকর্ডিংটা বন্ধ করে দিতে পারো প্রীতম